2026 জেমফা ইউজি ক্যান্ডিডেটদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের গত 12 তারিখে কালকে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বার হয়ে গিয়েছে। এখন সবার কাছে প্রশ্ন যে এস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন এবং কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে করতে হবে, অনেকজন আমাকে জিজ্ঞেস করছো। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিলে প্রথম রাউন্ডে হয়তো অনেকজন সিট পেয়েছো, অনেকজন সিট হয়তো পাওনি। তাহলে প্রথমে যারা সিট পেয়েছো তাদের আমি বলি, দেখো তোমরা যারা সিট পেয়েছো তোমাদের কাছে অপশন আছে, ঠিক আছে? এবার তোমরা ধরো সাপোজ মনে করো কি তুমি এখানে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে যে কলেজটা দিয়েছিলে, সাপোজ মনে করো তুমি 4 নম্বর কলেজটা পেয়েছো, ঠিক আছে? এবার কাউন্সেলিং তুমি করলে, তারপরে এই যে 4 নম্বর কলেজটা পেয়েছো, এবার তুমি কি চাইছো, এই কলেজটা না চেয়ে তুমি আরও আপগ্রেড করে ওপরের দিকে কলেজগুলো চাইছো, ঠিক আছে? তাহলে তোমার ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে একটা এস আপগ্রেডেশন ফর্ম আছে, এস আপগ্রেডেশন ফর্মটা কিন্তু তোমাকে জমা দিতে হবে, তাহলেই কিন্তু তুমি এই দুটো পাবে। এবার যদি তুমি ধরো 1 নম্বর চয়েসটা যদি পেয়ে যাও, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু কোনো চান্স থাকছে না, ঠিক আছে? তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু কোনো চান্স থাকছে না, তোমাকে 1 নম্বর কলেজেই কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তাহলে দেখো, এই যে তোমাদের এস আপগ্রেডেশন, এই দেখো এস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন, তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজে যদি তুমি অ্যাডমিশন যদি হয়ে যাও, তাহলে তোমাকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে? দেখো এই ফর্মে কী আছে, ডেট বসাতে হবে, ঠিক আছে? সিগনেচার, ক্যান্ডিডেটের সিগনেচার, রোল নাম্বার এবং তুমি যে এক্সামটা দিচ্ছ অর্থাৎ জেমফাস ইউজি, ঠিক আছে? এবং ডেট বসাতে হবে। এটা হচ্ছে নো আপগ্রেডেশনের। এবার তুমি ধরো যে কলেজটা পেয়েছো সেই কলেজটা না নিয়ে আরও তুমি আপগ্রেড করতে চাইছো, তাহলে কিন্তু তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, ডেট বসাতে হবে, সিগনেচার, রোল, এক্সামিনেশান এবং ডেট, এগুলো কিন্তু তোমাকে বসাতে হবে, ঠিক আছে? তো তোমরা যদি এটা চাও তাহলে দেখো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে আমি কিন্তু এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? গুগল ড্রাইভের মধ্যে আমি এটা এই দুটোকে আমি পাঠিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু এটা করে নিও, ঠিক আছে? তুমি অ্যাডমিশন যদি সেই কলেজে নাও তাহলে কিন্তু তোমাকে এটা লাগবে। এবার বলি, দেখো তোমাদের আরেকটা আমি জিনিস বলি কি, দেখো শনিবার এবং রবিবার কিন্তু তোমাদের অনেক কলেজে কিন্তু কাউন্সেলিং অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যে তোমাকে যেতে হবে, যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজে যেতে হবে, সেটা কিন্তু শনিবার এবং রবিবার, যেহেতু শনিবার তোমার পড়ছে 15 আগস্ট এবং 16 তারিখ পড়ছে রবিবার, ঠিক আছে? তাহলে এই দুটো ডেটে তোমরা কিন্তু ডেটে কিন্তু অনেক কলেজে কিন্তু হবে না কাউন্সেলিং, ঠিক আছে? তার জন্য বলছি, তোমরা যারা সিট পেয়েছো এবং সে কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু তোমরা এই যে 14 তারিখের মধ্যেই কিন্তু তোমরা করে চলে আসবে, ঠিক আছে? ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমরা করে চলে আসবে, ঠিক আছে? এবার আমি তোমাদের বলি কী কী ডকুমেন্টস লাগবে। তাহলে দেখো, এবছর তোমাদের কিন্তু একটা খুব ভালো খবর, যেটা হচ্ছে কি এবছর কিন্তু সিট এক্সটেনশন ফি যে আছে সেটা কিন্তু 5,000 করানো হয়েছে। কেননা আমি তোমাদের এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম কি 28 তারিখে হচ্ছে নিটের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট এবং 27 হচ্ছে জেমফাসের যে থার্ড রাউন্ড সেটা রাউন্ডের শেষ, ঠিক আছে? তাহলে অনেকজন ক্যান্ডিডেট কি করবে, এই যে বিএসসি নার্সিংয়ে তারা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু পরে যদি আবার পেয়ে যায় তখন কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে? তখন সিটটা কিন্তু অনেক ফাঁকা হয়ে যাবে। তার জন্য এবছর কিন্তু সিট এক্সটেনশন ফি কিন্তু 5,000 টাকা করা হয়েছে, ঠিক আছে? এর আগের বছরে কিন্তু তোমার খুব কম ছিল, এবছর কিন্তু 5,000 টাকা করতে হয়েছে। তাহলে দেখো, যারা এস আপগ্রেডেশন করবে তাদেরকেও কিন্তু সিট এক্সটেনশন ফি কিন্তু দিতে হবে, ঠিক আছে? আপগ্রেডেশন করবে তখন আর কিন্তু লাগবে না, তোমাকে একবার কিন্তু পে করতেই হবে। তাহলে এই যে সিট এক্সটেনশন ফি পে করার পরেই তোমার যে অ্যালটমেন্ট লেটার আছে সেই অ্যালটমেন্ট লেটারটা তুমি ডাউনলোড করে নেবে এবং এই টাকা পে করার পরে একটা ইউনিক আইডি আসবে, ঠিক আছে? ইউনিক আইডি, ঠিক আছে? ইউনিক আইডিটাকে তুমি ভালো করে কপি করে রাখবে বা স্ক্রিনশট করে মেরে রাখবে, ঠিক আছে? এবং কী কী ডকুমেন্টস লাগবে, এবার আসি আমরা ডকুমেন্টসে, ঠিক আছে? দেখো, তোমার এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার লাগবে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে? এটা লাগবে। তো তোমাদের কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটোই থাকে, তোমরা দুটোকেই নিয়ে যাবে। এবং মাধ্যমিক এইচএসের, ঠিক আছে, আমি তোমাদের সিম্পল কথাতে যদি বলতে যাই, তোমার যা ডকুমেন্টস আছে সবগুলোই নিয়ে যাবে, ঠিক আছে? যতগুলো আছে সবগুলোই নিয়ে যাবে এবং সঙ্গে কিন্তু তোমরা 1-2টো ফাইল নিয়ে যাবে, ঠিক আছে? সেখানে ফাইলও হয়তো চাইতে পারে, এই যে 10 টাকা দামের যে ফাইলগুলো হয় সেই তোমার দেখবে ট্রান্সপারেন্ট ফাইলগুলো, সেগুলো তোমরা কিন্তু একটা নিয়ে যাবে, ঠিক আছে? 1-2টো নিয়ে যাবে, সেখানে যদি লাগে তাহলে তোমরা কিন্তু দিয়ে দেবে। তাহলে দেখো, আমি তোমাদের বলছি না, যত ডকুমেন্টস আছে তোমার মাধ্যমিক থেকে শুরু করে এইচএস পর্যন্ত সব ডকুমেন্টস তোমরা একটা ফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে এক্সট্রা ফাইল কিন্তু তোমরা নিয়ে যাবে ফাঁকা। তাহলে এটা তোমরা কিন্তু সেখানে নিয়ে যাবে। এবার নিয়ে যাওয়ার পরে তোমার
সেটা নিয়ে যাবে। এবং তোমাদের যে স্পেশালি জিনিসগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমার সিট অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে, সিট অ্যালটমেন্ট লেটার যে আছে, ঠিক আছে, অ্যালটমেন্ট লেটার সেটাকে নিয়ে যেতে হবে, এবং ইউনিক আইডি, ঠিক আছে, আইডি এটাতে নিয়ে যাবে। এবার তোমার আছে দেখো ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে। এবং সঙ্গে তোমরা মনে রাখবে যে নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটা কিন্তু মাস্ট তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই নাম্বারটা কিন্তু মাস্ট নিয়ে যাবে, যে নাম্বারটা তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটা একটা নিয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি যে জিমেল আইডিটা দিয়েছিলে সেই জিমেল আইডিটাকেও তুমি কিন্তু সঙ্গে নিয়ে যাবে ভালো করে, ঠিক আছে। এক কথায় বলতে গেলে তুমি যে নাম্বারটা দিয়েছো সেই ফোনটা কিন্তু সঙ্গে তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। এবং যে জিমেলটা দিয়েছো সেই জিমেলটাই কিন্তু তোমার একাডেমিক এসে আপডেট করে দেওয়া হবে, যত রকমের আপডেট কিন্তু সেই জিমেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং সেই মোবাইল নম্বরে তোমরা যদি পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি চেঞ্জ করতে যাও তাহলে তোমরা যে কলেজ অ্যাডমিশন হচ্ছ সেখানে একবার বলে দেখবে চেঞ্জ হবে কি হবে না, ঠিক আছে, সেখানে তোমরা বলে দেখবে কি হচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে। আমি বলছি না পার্টিকুলারলি এগুলো ডকুমেন্টস নিয়ে যাবে, বললাম 10 থেকে 12-এ যত রকম ডকুমেন্টস আছে সব রকম ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের যাদের প্রথম রাউন্ডে হয়নি, ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, তোমরা যে সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে, ঠিক আছে, সেকেন্ড রাউন্ড স্টার্ট হওয়ার পরে তোমরা কিন্তু সেখানেও তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ডে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো যদি ফিল আপ হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেই কলেজগুলো কি হটে যাবে, ঠিক আছে। ধরো একটা কলেজে 60টা সিট ছিল, তাহলে এই যে ফার্স্ট রাউন্ডে 60টা সিট ধরো কমপ্লিট হয়ে গেছে, আরেকটা কলেজে 60টা সিট ছিল সেখানে 60টা সিট কমপ্লিট হয়নি, 40টা হয়েছে ধরো, ঠিক আছে। তাহলে সেকেন্ড রাউন্ডে কি আসবে, সেকেন্ড রাউন্ডে এই সব কলেজগুলো আসবে যেগুলোতে সিট এখনও পর্যন্ত আছে, সেই কলেজগুলোতেই তুমি কিন্তু হতে পারবে, ঠিক আছে। সেখানে তোমাকে লিস্ট দিয়ে দিবে কোন কোন কলেজগুলো সেকেন্ড রাউন্ডের জন্য কোন কোন কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটার একটা লিস্ট দিয়ে দিবে, ঠিক আছে। তো সেটা সব রকম তোমরা আপডেট পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। যত রকম কাউন্সিলিং রিলেটেড কোনো কিছু কোয়ারি থাকলে, তোমাদের জানার বিষয় থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে। তাহলে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড রাউন্ড। এবার সেকেন্ড রাউন্ডে দেখো, সেকেন্ড রাউন্ড হওয়ার পরে যেসব কলেজগুলোতে সিট ভর্তি হয়ে গেলো সেগুলো তো আর পার্টিসিপেট করবে না, যেসব কলেজগুলোতে সিট ভর্তি হয়নি সেগুলোতে আবার থার্ড রাউন্ড হবে, ঠিক আছে। এবছর কিন্তু মপ আপ রাউন্ড তোমাদের হবে না, তোমরা বিষয়টা মনে রাখো, এবছর কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড হবে না। তাহলে এরপরে যদি একটা কাউন্সিলিং হয় সেটা হবে স্পট কাউন্সিলিং, সেখানে কিছু সংখ্যক, ঠিক আছে, সিট হয়তো থাকতে পারে, সেই সিটগুলো পূরণ করার জন্যই তোমার একটা স্পট কাউন্সিলিং হতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা সেকেন্ড রাউন্ডে যারা প্রথম রাউন্ডে হয়নি, ঠিক আছে, এবং যাদের প্রথম রাউন্ডে হয়ে গিয়েছে তোমরা বলো তোমাদের কোন কোন কলেজ তোমরা পেয়েছো, ঠিক আছে, কোন কোন কলেজ পেয়েছো, কোন কোন কলেজ তোমরা পেয়েছো প্রথম রাউন্ডে, সেটা একবার জাস্ট কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে। এবং যারা দেখো এবছর হচ্ছে না, ঠিক আছে, এবছর তোমরা এক্সাম দিয়েছো এবং তোমার একটা কাউন্সিলিং বসছো, এবছর ধরো হচ্ছে না, এর পরের বছরের জন্য তোমরা কিন্তু ট্রাই করো, ঠিক আছে, এর পরের বছরের জন্য ট্রাই করো যাতে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাও, সেই রকমভাবে তোমাকে টার্গেট করতে হবে, ঠিক আছে। এর পরের বছরের জন্য তুমি একটা গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স যেন পাও, এইরকম তোমাকে টার্গেট নিতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলে কিন্তু ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কোর্স তোমাদের ক্লাস দেওয়া হবে। তোমরা কি করবে, আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে তোমরা কানেক্ট অর্থাৎ যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমার লক্ষ্য যদি থাকে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার, তাহলে তোমাকে কিন্তু একদম খুবই এখন থেকেই কিন্তু তোমাকে স্টার্ট করে দিতে হবে তোমার প্রিপারেশান, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজ তোমাকে কিন্তু পেতে হবে। আর যেটা আমি তোমাদের বলছিলাম কি এবছর কিন্তু নিটের ক্যান্ডিডেটগুলো হয়তো আসতে পারে, যেহেতু তোমরা দেখতে পেলে কি সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু 5,000 টাকা করে দিয়েছে, এর আগে কিন্তু 500 টাকা ছিল, এবার কিন্তু 5,000 টাকা করে দিয়েছে। কেননা করেছে, যেসব স্টুডেন্টগুলো বিএসসি নার্সিং করতে চায় না অযথা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়, ঠিক আছে, কিন্তু এবছর অ্যাডমিশন নেওয়ার আগে ভাববে, ঠিক আছে, যেহেতু অ্যাডমিশন যদি সে নেয় তাহলে 5,000 টাকা কিন্তু একদম ওর ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য যারা অ্যাডমিশন নেবে তারাই কিন্তু নেবে, যারা করতে চাইছে তারাই, এবং তারাই কিন্তু নেবে। এবং দেখো মনে হয় না কি যেসব স্টুডেন্টগুলো 5,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন অর্থাৎ কাউন্সিলিং কলেজ সিট অ্যাকসেপ্টেন্স করবে, ঠিক আছে, তার জন্য এই অ্যামাউন্টটা কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার দেখো যারা ফার্স্ট রাউন্ডে তোমরা পে করে দিয়েছো 5,000 টাকা সিট অ্যাকসেশন ফি এবং এস আপগ্রেডেশন দিয়েছো, তাদের কাছে একটা আবার প্রশ্ন আছে কি স্যার কি আমাকে কি আবারও 5,000 টাকা দিতে হবে, তাহলে তোমাদের বলি তোমাদের কিছু 5,000 টাকা দিতে হবে না, ঠিক আছে। কিছু হয়তো চার্জ লাগে, তুমি যদি এস আপগ্রেডেশন করো আই থিঙ্ক কিছু একটা হয়তো লাগে, ওই 100-200 মতো হয়তো লাগে, ঠিক আছে, আমি কনফার্ম না, এইরকম কিছু একটা লাগতে পারে, বেশি লাগবে না, কিন্তু তোমাকে এই 5,000 টাকাটা তোমাকে একবারেই পে করতে হবে।
আর আরেকটা বিষয় মাথায় রেখো, তুমি যে কলেজটা পেলে সেই কলেজটা তুমি যদি আপগ্রেডেশন করে চেঞ্জ করে দাও, তাহলে তুমি যে কলেজটা পেলে ওই কলেজটাতে তুমি কিন্তু আর পাবে না, ঠিক আছে? তোমার হাত থেকে কিন্তু সেই কলেজটা চলে যাবে, ঠিক আছে? যে কলেজটা তুমি পেয়েছো, এই যে ধরো 2 নম্বর কলেজটা পেয়েছো, তুমি এখানে অ্যাডমিশন না নিয়ে আপগ্রেডেশন করলে, তাহলে এই 2 নম্বর কলেজটা কিন্তু তোমার হাত ছাড়া হয়ে গেল, তুমি এখানে কোনো মতেই অ্যাডমিশন হতে পারবে না, ঠিক আছে? এই বিষয়টা তোমরা মাথায় রেখো। তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা যদি সাবগ্রেশন দিয়ে দাও, তাহলে সেই কলেজটাতে কিন্তু তুমি কোনো মতেই পাবে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো তোমরা, ঠিক আছে? এবার দেখো তোমাদের অনেক রকমের প্রশ্ন, ঠিক আছে? কি তোমাদের এবার প্রশ্ন আসছে, অনেকজন প্রশ্ন করছে কি স্যার নিটের থ্রুকে কি বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন হওয়া যাবে? দেখো 2025-এর অনুযায়ী আমি একদম আমার রিলেটিভে একজন করছে নিটের থ্রু, ঠিক আছে? তার কিন্তু 2025-এ সে অ্যাডমিশন নিয়েছে এর আগের বছর, তার কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে নিটের থ্রু এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি কি নিটের ক্যান্ডিডেটগুলো কি রেজিস্ট্রেশন হবে না, এরকম কোনো নোটিশ আসেনি এখনও পর্যন্ত। যেটা আছে সেটাই কিন্তু আছে কি নিটের থ্রুতেও তুমি কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে, ঠিক আছে? নিট যদি এক্সাম দিয়ে থাকো তার জন্য এলিজিবল মার্ক নেই, ঠিক আছে? এবছর করতেও পারে, এলিজিবল মার্কস তো নেই, কিন্তু জেমফাস এক্সামের ক্ষেত্রে এলিজিবল একটা মার্কস আছে, সেই মার্কসটা তুমি যদি না পাও তাহলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন হবে না, ঠিক আছে? অ্যাজ পার আইএনসি, তুমি আইএনসি হলো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তার নোটিফিকেশান অনুযায়ী তোমাকে একটা নির্দিষ্ট মার্কস পেতে হবে, তবেই তুমি বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন হতে পারবে। তাহলে অনেকজন কী করবে, অনেক কলেজ হয়তো তোমার নাম্বার কম থাকা সত্ত্বেও কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, তুমি কোনো মতেই অ্যাডমিশন হবে না, ঠিক আছে? নাহলে তোমার লাইফ কিন্তু বরবাদ হয়ে যাবে, কারণ রেজিস্ট্রেশন কিন্তু হবে না। আমি একদম আমার নিজের চোখে দেখা, তার জন্যই আমি তোমাদের কাছে এই অভিজ্ঞতাটা আমি কিন্তু শেয়ার করছি, ঠিক আছে? এর আগের বছরে কিন্তু যারা এলিজিবল মার্কস ছিল না জেমফাস এক্সামে, আমি নিটের ক্ষেত্রে বলছি না, জেমফাস এক্সামে যাদের এলিজিবল মার্কস ছিল না তারা কিন্তু একদম অ্যাডমিশন নেবে না, ঠিক আছে? কারণ তোমাদের দেখো রেজিস্ট্রেশন হবে না প্রথমত, এবং তোমার যে টাইমটা মানে চলে যাবে, ঠিক আছে? সেই টাইমটা তো আর ঘুরে আসবে না। কি দেখো তুমি অ্যাডমিশন হয়ে গেলে রেজিস্ট্রেশন হতে তো অনেক দিন টাইম লাগে, ঠিক আছে? তখন রেজিস্ট্রেশন হলো না, তখন এতগুলো তুমি ফালতু বেকারি করলে, তুমি সেই সময়টা প্রিপারেশন করতে পারতো। তার জন্য বলছি তোমাদের এলিজিবল যে মার্কস আছে সেই মার্কস অনুযায়ী যদি আসে তাহলেই তুমি কিন্তু অ্যাডমিশন নেবে, প্রাইভেট কলেজ হোক, ঠিক আছে? প্রাইভেট কলেজ, আমি প্রাইভেট কলেজের কথা বলছি। এবার যারা নিট দিয়েছো তোমরা কিন্তু নিটের থ্রুতে অ্যাডমিশন হতে পারবে। 2025-এ আমার নিজের চোখে দেখা, ঠিক আছে? এখনও করছে, তার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, নিটের থ্রু হয়েছে, তার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, ঠিক আছে? তোমাদের খালি আমি একটাই অ্যালার্ট করবো কি এলিজিবল মার্ক না থাকলে, নিটের ক্ষেত্রে বলছি না, জেমফাসের ক্ষেত্রে তোমরা কিন্তু কোনো মতেই অ্যাডমিশন হবে না, ঠিক আছে? অনেক রকম দালাল থাকবে, ঠিক আছে? অনেক রকম ব্রোকার থাকবে, ওদের কথাতে কিন্তু তোমরা পা দিবে না, আমি আগেই বলছি, তুমি ওদের কথাতে কিন্তু পা দিবে না, কোনো মতেই যাবে না। তোমার যদি এলিজিবল মার্ক না থাকে, এলিজিবল মার্কস যদি তোমার না থাকে, তুমি কোনো মতেই যাবে না। অনেক রকম দালাল আছে, তারা হয়তো তোমাকে কনভিনিয়েন্ট করার চেষ্টা করবে, কিন্তু পরে হয়তো রেজিস্ট্রেশন হবে না, ঠিক আছে? আর নেট দিয়ে যদি থাকো তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারো প্রাইভেট কলেজে, তোমার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। 2025-এ যেহেতু হয়েছে তাহলে 2026-এও কিন্তু হবে, কারণ সেই রকম তোমাদের কোনো পার্টিকুলারলি নোটিশ কিন্তু এখনও বার করেনি কি যে নিটের ক্যান্ডিডেটের একটা এলিজিবল মার্কস লাগবে, সেই রকম কিন্তু কোনো নোটিশ আসেনি, আইএনসি থেকেও আসেনি এবং ডাব্লিউবিএনসি থেকেও কিন্তু কোনো রকম নোটিশ আসেনি। তাহলে তোমরা কিন্তু 2026-এ নিট দিয়ে থাকলে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে? বিএসসি নার্সিংয়ের কথা বলছি, তোমরা প্রাইভেট কলেজগুলোতেও তোমরা অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো রকম কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি প্রত্যেকজনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই কোয়েশ্চেনটা একজন কিন্তু আমাকে করেছিলে, ঠিক আছে? আমি রিপ্লাই যদি নাও দিতে পারি তাহলে আমি কিন্তু যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলোতে কিন্তু তোমাদের রিপ্লাইটা আমি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সবাইকে এতগুলো হাতে রিপ্লাই দেওয়া সম্ভব না, ঠিক আছে? এত মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তার জন্য আমি যখন ভিডিওগুলো করি যেটা আমি তোমাদের ডাউটগুলো মাথায় থাকে সেই ডাউটগুলো আমি তোমাদের কিন্তু বলে দিই, ঠিক আছে? তো তোমাদের কোনো রকম কাউন্সেলিংয়ের যে যাবতীয় রিলেটেড কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে? এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এইরকম তোমাদের আপডেটমূলক ভিডিও কাউন্সেলিং রিলেটেড এবং যাবতীয় যা আছে সব কিছুই তোমাদের কিন্তু এই চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হবে, ঠিক আছে? এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি সব তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো আমি তোমাদের সেখানে পাঠিয়ে দেবো, যে সিট অ্যাসেসমেন্ট ফি আপগ্রেশন নো আপগ্রেশন যে আছে সেই ফর্মটাও কিন্তু আমি সেই চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।